জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার পর রণক্ষেত্রে পরিণত হয় জেলা। হামলা হয় নাহিদ হাসনাতদের ফিরতি গাড়িতে। পথে পথে তৈরি করা হয় প্রতিবন্ধকতা। শুরু হয়েছে কারফিউর সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। কারফিউ তো শুরু হচ্ছে রাত ৮টা থেকে, এবং এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন সেখানে? সাজিদ, যেটি দেখছি যে কারফিউ তো 4 ঘন্টা চলছে, মোটামুটি 23 থেকে 24 ঘন্টা একটা কারফিউ, আগামীকাল সন্ধ্যা 7টা পর্যন্ত। তো কারফিউয়ের পরিস্থিতি যেমন থাকার কথা, আমরা যেটি আমাদের পর্যবেক্ষণ হলো যে পরিস্থিতি তেমনই দেখছি, শান্ত আছে। তবে একটা বড় সংঘর্ষের পর এর চিহ্ন কিন্তু পুরো শহর জুড়েই আছে। বিশেষ করে এই আমরা এখন আছি লঞ্চঘাট এলাকায়, এর পাশে কিন্তু এই পৌর মুক্ত মঞ্চ, যেখানে মূলত এনসিপির যেই আয়োজনটি বা যে কর্মসূচিটি সেটি বা সমাবেশের জায়গাটি ছিল, তো সেইখান থেকে কিন্তু সবশেষ যেটি হয়েছে যে এই লঞ্চঘাট এই এলাকা, এখানে কিন্তু সব থেকে বেশি সংঘাত হয়েছে বা এই এনসিপির উপর যে হামলা, সেটি কিন্তু এখানে তীব্রতাটা বেশি ছিল। কারণ হলো যেটি এখানে যারা কাভার করেছে, স্থানীয় যারা জনতা আছে, দোকানদার আছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, তাদের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারছি যে ওই পৌর মুক্ত মঞ্চ থেকে কিন্তু এই পথ ধরে এনসিপির গাড়িটি যাচ্ছিল। তো এনসিপির গাড়ি বহরে এখান থেকেই একটা তীব্র থেকে তীব্রতর হামলা হয়, এবং এরপর এইখান থেকে কিন্তু এই শীর্ষ নেতাদের এনসিপির তাদেরকে এক ধরনের এই মানে ব্যারিকেড তৈরি করে, প্রাচীর তৈরি করে তাদেরকে কিন্তু আবার পেছনের দিকে নিয়ে যাওয়া হয়, যেইখানে পৌর পার্ক, তার পেছন দিকটাতে হলো আছে জেলা পুলিশ সুপারের কার্যালয়, সেখানে। তো এই যে একটা বড় সংঘাত, সেই চিত্রটি আমরা পুরো সড়ক জুড়ে দেখতে পাচ্ছি, এদিকে দেখলাম। আর যেহেতু এখন কারফিউ চলছে, একটা নীরবতা তো আছেই, দোকানপাটও বন্ধ আছে, মানুষের আনাগোনা একদমই নেই। বিশেষ যে বিষয়টা এখন আমরা দেখছি সেটা হলো যে অন্যান্য জেলা এবং বিভাগ বা ওই যে রেঞ্জগুলো থেকে এখানে অতিরিক্ত পুলিশ সদস্যদের আনা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বরিশাল রেঞ্জ থেকে বেশ কয়েকটি গাড়িতে করে, কয়েকটি বাসে করে একদল পুলিশ সদস্যদের আনা হলো। তারা এই আশপাশে তারা এখন এই যে গোপালগঞ্জ পুলিশ লাইনের অধীনে তারা এখন এখানে যে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত হচ্ছেন। এই ধরনের একটা পরিস্থিতি দেখছি। এছাড়া পুলিশের, র্যাবের এবং আর্মির খুব বেশি না হলেও দু একটি টহল আমরা দেখছি। তেমন নিরাপত্তা চৌকি বা তল্লাশি এগুলো আমাদের চোখে পড়েনি। এটা হলো শহরের আরেকটা দিক যেটা যে মহাসড়ক, যেটি গোপালগঞ্জের বুক চিরে চলে গেছে, সেই মহাসড়কের পরিস্থিতি কিন্তু এখন ভালো। তবে আমরা যখন এই শহরে প্রবেশ করছিলাম তখন কিন্তু নানান জায়গায় প্রতিবন্ধকতা ছিল, এবং জানেন যে একদম দুপুর 2টা থেকে শুরু করে দফায় দফায় এই হামলাটি কিন্তু শেষমেশ এই সংঘর্ষটি কিন্তু সন্ধ্যার পরেও চলেছে। সেই জায়গায় আমরা রাত 8টা পর্যন্ত একটা যানজটও তৈরি হয়েছিল গোপালগঞ্জ শহরের মোটামুটি শহর থেকে 20 থেকে 25 কিলোমিটার এলাকার মধ্যে ঢোকার পথে। তো সেটা মোটামুটি কেটে গেছে। রাত 8টার পর স্থানীয় জনতাকে নিয়ে যে গাছগুলোকে ফেলা হয়েছিল সড়কের উপর, সেগুলো যেমন সরিয়ে ফেলা হয়েছে। এর পরবর্তীতে সেনাবাহিনী এসেছে, ফায়ার সার্ভিস এসেছে, এবং এসে তারা এই পরিস্থিতিটাকে স্বাভাবিক করেছে। এই একটা চিত্র আমরা দেখছি। আর এখন যেটা মানুষের মধ্যে, স্থানীয় জনতার মধ্যে একটা ভয়, একটা উদ্বেগ এটা আছে। এর বড় যে কারণ সেটা হলো যে যেটি এনসিপির নেতারাও বক্তব্য বিবৃতিতে আলোচনা করছে, সেটা হলো যে মানে পুলিশের ভূমিকাটা নিয়ে কিন্তু এখানে অনেকে প্রশ্ন তুলছে। বিশেষ করে এই এনসিপি তাদের যে 1 জুলাই থেকে যে পদযাত্রা শুরু করেছে, এই রক্তিম জুলাইকে বা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাস হিসেবে, সেইখানে কিন্তু একটা আলাপ আলোচনা ছিল যে এইখানে একটা নানান ধরনের অপপ্রচার ছিল, বিশেষ করে যাদের বিরুদ্ধে এই অভ্যুত্থানটি হয়েছে সেই দলের ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকর্মীরাও কিন্তু এইখানে একটা কিছু হতে পারে এইরকম কিন্তু নানান গুজব অপপ্রচার সামাজিক মাধ্যমে ছিল। এনসিপি নেতৃবৃন্দের পক্ষ থেকেও কিন্তু এই ধরনের নানান ধরনের শঙ্কার কথা বলা হচ্ছিল। সেই জায়গায় আগের থেকে কেন পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হলো না, এই সমালোচনাটি আসছে। বিশেষ করে এখানে কিন্তু 3 থেকে 4 জন মানুষ মারা গেছে। পুলিশ এটি
নিশ্চিত না করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তারা কিন্তু নানানভাবে জানাচ্ছে, এগুলো কিন্তু সংবাদে হয়েছে। সেই জায়গায় এই প্রশ্নটি বারবার আসছে যে আগের থেকে যদি একটা কড়া নিরাপত্তা নেওয়া যেত, তখন এই যে সমাবেশটি, এই রাজনৈতিক যে কর্মসূচিটি একটি দলের, সেটি ভালো মতো সম্ভব করা যেত কিনা। তো এই পরিস্থিতি এখন চলছে। এখন মানুষ সব থেকে বেশি চিন্তা করছে যে এই কারফিউর পরে আসলে কি হবে এবং এই যে কোনো মুহূর্তে আবার পরিস্থিতি মানে খারাপ হয় কিনা। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে বেশ আমরা একটা প্রস্তুতি দেখছি, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে এখান থেকে বলতে পারি। সাজিদ। গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে 2 দফায় হামলা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষেও জড়ায় তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত 8টা থেকে কারফিউ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। বেলা 2:45টার দিকে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পার্কের চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয় তারা। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বিকেল 5টার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় এনসিপি নেতাদের গাড়িবহর গোপালগঞ্জ জেলা ত্যাগ করে খুলনায় পৌঁছায়। এর আগে শহরের পৌর পার্কে পথসভার মঞ্চে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভামঞ্চে চালানো হয় ভাঙচুর, পাশাপাশি ছোড়া হয় একাধিক ককটেল। পরে পুলিশের উপস্থিতিতে পালিয়ে যায় হামলাকারীরা। এরপর সমাবেশ স্থলে আসেন এনসিপি নেতাকর্মীরা। একে একে মঞ্চে ওঠেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অনেকেই। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করেছে বলে মন্তব্য করেন তারা। সেই সাথে মুজিববাদের আস্তানা গুড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে। যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম, মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই, আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। গণ অভ্যুত্থানের 1 বছর পরও আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসী রূপ দেখল দেশবাসী। গোপালগঞ্জ থেকে খুলনায় ফিরে প্রেস ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, গোপালগঞ্জে পুলিশ প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ তাদের হত্যার উদ্দেশ্যেই হামলা করেছে দাবি করে এর প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ বিক্ষোভের ঘোষণা দেয় এনসিপি নেতারা। আগামী 24 ঘন্টার মধ্যে ঘটনার তদন্তের দাবি করেন তারা। রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না, এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের উপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী সমর্থকদের হামলায় নিন্দা জানিয়ে 24 ঘন্টার মধ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা সহ 3 দফা দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার রাতে শাহবাগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। আগামী 24 ঘন্টায় গোপালগঞ্জ সহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনার উপর আমরা কঠোর নজরদারি রাখব। যদি যৌথ বাহিনী ব্যর্থ হয়, তাহলে জুলাইয়ের ছাত্র জনতা 1 বছর পর আবারও জুলাইয়ে মাঠে নেমে, গত জুলাই যেভাবে স্বৈরাচারী পুলিশ, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে যে মিলিটারি পরিচালিত হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে
এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলে অংশ নেয় হাজারেরও বেশি নেতৃবৃন্দ। এ সময় মুজিববাদ নিপাত যাক, দিল্লি না ঢাকা এবং গোপালগঞ্জ স্বাধীন করা সহ নানা ধরনের স্লোগান দিতে দেখা যায় তাদের। মিছিলটি টিএসসি ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় সরকারের সমালোচনা করে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের বিচার না করা হলে সরকারকে এসবের দায়ভার নিতে হবে। যদি ব্যাহত হয়ে যায়, বিপ্লবের বন্ধ করতে আমরা না পারি, তাহলে ইন্টারিম আপনি মনে রাখবেন, আপনাদের সবাইকে জনগণের মুখোমুখি করতে আমরা বাধ্য হব। আমরা বলতে চাই, আপনারা যারা সরকারে বসে আছেন, স্পষ্ট করে আপনারা শুনে রাখুন, আপনারা যদি দ্রুত সময়ের মধ্যে গোপালগঞ্জের ঘটনায় এই বর্বর সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার না করেন, তাহলে আমরা তীব্র আন্দোলন করে তুলতে বাধ্য হব। রাতের মধ্যেই চিরুনি অভিযান চালিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। রাতে রাজধানীর সায়েন্স ল্যাবে জুলাই ঘোষণাপত্রের দাবিতে প্রতীকী কফিন মিছিল শেষে কথা বলেন জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের। বলেন, জুলাই মাস অতিবাহিত হচ্ছে, কিন্তু অন্তর্বর্তী সরকার এখনও জুলাই ঘোষণাপত্র দিচ্ছে না, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র সহ শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন করবে সরকার। এ সময় তিনি গোপালগঞ্জের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এবং সবকিছু মিলে হাসিনা চলে গেছে, যাওয়ার পরেও হাসিনার যে সেটআপ, হাসিনার যে লোকজন আজকে সকল সেক্টরে বসাই রাখছে। এই যে পুলিশ বাহিনী, এই পুলিশের মধ্যে অধিকাংশ আওয়ামী পুলিশ। অবিলম্বে আমাদের যে গণপ্রধানের মৌলিক চাওয়া পাওয়া সেগুলো বাস্তবায়ন করুন। যেই জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে, সেই জন্য দাবি বাস্তবায়ন করুন। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এনসিপির কর্মী, সমর্থক ও বিক্ষুব্ধ ছাত্র জনতা। জুলাই পদযাত্রার ১৭তম দিনে এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জে পৌঁছালে তাদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে হামলার জন্য দায়ী করে এর তীব্র নিন্দা জানান তারা। একই ঘটনায় চট্টগ্রামের ১৬ শহর মোড়ে বিক্ষোভ করেছেন এনসিপি চট্টগ্রামের নেতাকর্মীরা। বিকেল ৫টায় এ কর্মসূচি শুরু হয়। এ সময় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান অংশগ্রহণকারীরা। এদিকে সিলেটের চৌহাট্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেট এনসিপির নেতাকর্মীরা। হামলার সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করে শাস্তির দাবি জানান তারা। হামলার প্রতিবাদে ঢাকা বগুড়া মহাসড়কের বনানী এলাকা অবরোধ করেন এনসিপি নেতাকর্মীরা। সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেন তারা বলেন, আওয়ামী লীগের পরিকল্পিত হামলায় প্রমাণ করে ফ্যাসিবাদ এখনও সক্রিয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকা বাইপাস এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও নাটোর, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, যশোর, নওগাঁ, টাঙ্গাইল, নরসিংদী, ঝালকাঠি, কিশোরগঞ্জ, ফরিদপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। গোপালগঞ্জে হামলায় জড়িত সকলকে শাস্তির মুখোমুখি হতে হবে। সেই সাথে প্রশাসনের গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কোনো ভাইয়ের উপর যদি আক্রমণ হয়, আমরা সারা বাংলাদেশে আমরা আমাদের এই ময়মনসিংহে এক পরিমাণ ছাড় দিব না। আওয়ামী লীগের কিছু দুষ্কৃত আগেই পরিকল্পিতভাবে তাদের উপরে আক্রমণ চালায় এবং তাদের স্টাইল যে ছিল যেখানে প্রোগ্রাম হওয়ার কথা সেখানে ককটেল এবং বিস্ফোরণ ঘটায়। যেভাবে ফ্যাসিস্টরা আক্রমণ করেছে
সেটার যদি সুষ্ঠু বিচার যদি না হয় এবং বাংলাদেশে আওয়ামী লীগের নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে এবং প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ 15 বছর যাবৎ নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিক থেকে দিতে পারবে বলেন? আমরা একটা পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংসস্তূপে পরিণত করে গেছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এনসিপির সমাবেশে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে সহিংসতার ব্যবহার সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টির সদস্য, পুলিশ এবং গণমাধ্যমের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের ওপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা এই জঘন্য কাজটি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে, যা শাস্তির বাইরে থাকবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এনসিপির পদযাত্রা কর্মসূচির ওপর নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করার আহ্বানও জানিয়েছেন তিনি। অন্যদিকে ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। বুধবার বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এনসিপির ওপর হামলাকে ন্যাক্কারজনক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে আওয়ামী দোসররা অরাজক পরিস্থিতি তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এনসিপির কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিও করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ফেসবুক পোস্টে জামায়াত আমির অভিযোগ করে বলেন, মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নেই। গোপালগঞ্জের স্থানীয় মানুষকে উশৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান জানানোর পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের ওপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে গোপালগঞ্জ অভিমুখী মার্চ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণ মহানগরীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। গোপালগঞ্জে হামলার ঘটনায় ঢাকা মহানগরীর তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে ফ্যাসিবাদ এখনও নির্মূল হয়নি। জুলাই সহযোদ্ধাদের ওপর হামলা এই জাতি কখনোই মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসনের উদ্দেশ্যে মাসুদ বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হলেও প্রশাসনের নীরব ভূমিকার কারণে তারা এই হামলা করার সুযোগ পেয়েছে। এ সময় দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সমাবেশে উপস্থিত অন্য বক্তারা বলেন, গোপালগঞ্জ দেশ থেকে আলাদা কোনো দ্বীপ না। প্রয়োজনে আবারও ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে গোপালগঞ্জে মার্চ করবে জামায়াত। অতি সত্বর ফ্যাসিবাদের এই বাকি দোসর যারা আছেন 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে না আসলে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে পরবর্তী কঠোর কর্মসূচির মাধ্যমে বাকি দোসরদের গ্রেপ্তারে প্রশাসনকে আমরা বাধ্য করতে ময়দানে নামতে বাধ্য হব। গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ঢাকা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাকি 8টি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে। আর গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে বন্যা পরিস্থিতিতে ফেনী জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজ গণ অভ্যুত্থান পূরণ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি বলেন, আমরা এখনো সাম্য সৃষ্টি করতে পারিনি। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। স্বাধীনতা এনেছি, এই বীর যোদ্ধারা সেদিন যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল, দেশটিকে আমরা গড়তে পারিনি। সে কারণে আমার জন্য ৭১-এর অসমাপ্ত কাহিনী ২৪ সমাপ্ত করবে এবং ২৪-এর কারণে নতুন বাংলাদেশ গড়ার সকলের মতো আমিও স্বপ্ন দেখতে চাই, আরেকটু মুক্তির কাছে যেতে চাই, আরেকটু গণতন্ত্রের কাছে পৌঁছাতে চাই। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না পারলে শত সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে নতুন গণমাধ্যম বাংলা এডিশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, চরিত্র হনন ও ব্যক্তিগত আক্রমণ থেকে বেরিয়ে এসে পরস্পর সহনশীল হতে হবে। কেউ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে পরস্পরের স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে। বাংলাদেশে যদি রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে না পারি, শত সংস্কার করেও বাংলাদেশকে পরিবর্তন করা যাবে না। সেই সংস্কার, রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে আমাদের সহনশীল হতে হবে। গণতন্ত্রের সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অপরের মতের প্রতি সম্মান থাকতে হবে। ভিন্ন মত পোষণ করেও কিন্তু সম্মান রাখা যায়, কোনো অসুবিধা নেই। এদেশে আর শেখ হাসিনার মতো স্বৈরাচার তৈরি হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, কেউ স্বৈরাচার হতে চাইলে তাকে জনগণ প্রতিহত করবে। সেই সাথে ভারতীয় আগ্রাসন মানা হবে না বলেও জানান তিনি। ভারতে আধিপত্যবাদকে কখনোই মেনে নেব না, এটি তো স্বতঃসিদ্ধ। এই দেশে আর আওয়ামী মার্কা রাজনীতি এদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। এবং যদি রাজনৈতিক দলসমূহ ভুল পথে যায়, আধিপত্যবাদের দোসর হয়, কিংবা আবার শেখ হাসিনার মতো হয়ে জনগণের উপরে অত্যাচার স্টিম রোলার চালাতে চায়, তাহলে এই দেশের জনগণ অতি দ্রুত তাদেরকে প্রতিরোধ করবে। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে বিএনপি নেতা আব্দুর রহিম শিকদার হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসি এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তব্য দেন ঢাবির ছাত্রদল নেতারা। এ সময় তারা কক্সবাজারে বিএনপি নেতা রহিম উদ্দিন শিকদারকে নির্মমভাবে হত্যার দায়ে জামায়াত নেতার সর্বোচ্চ বিচার দাবি করেন। একই সাথে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতা ও আইনশৃঙ্খলার অবনতিরও সমালোচনা করেন তারা। বুধবার ইসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে নেয় নির্বাচন কমিশন। যদিও দিনভর এটিকে সরিয়ে রাখা হলেও রাতে আবারও তাদের ওয়েবসাইটে নৌকা প্রতীক দেখা যায়। এর আগে বিভ্রান্তি এড়াতে ইসির ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছিল ইসি সচিব আক্তার আহমেদ। একই সাথে জামায়াতে ইসলামের প্রতীকসহ নিবন্ধন ফেরত দেওয়ার যে প্রজ্ঞাপন হয়েছিল তার আলোকেই নাম ও প্রতীক ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে বলে জানায় কমিশন। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের উপর কোনো চাপ নেই। ইসি মনে করছে এটা সরিয়ে রাখা ভালো হবে। তবে প্রতীকের তফসিলে নৌকা থাকবে, কিন্তু শিডিউলের থেকে সরিয়ে নেওয়া হয়নি। এর আগে নৌকা প্রতীকের তফসিলভুক্ত করার বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন, প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, প্রতীক নির্বাচন কমিশনের। পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসার দ্বন্দ্ব থেকেই মিটফোর্ডে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এমনটাই জানিয়েছে পুলিশ। তবে হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় থাকলেও এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন শেখ সাজ্জাদ আলী। এই হত্যা মামলায় পটুয়াখালী থেকে গ্রেপ্তার রেজওয়ান উদ্দিন অভি
বুধবার বেলা 12টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে শেখ সাজ্জাদ আলী আরও জানান, এই হত্যাকাণ্ডের এজাহার নিয়ে সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় এড়িয়ে যান তিনি। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি দেন ডিএমপি কমিশনার। পল্লী বিদ্যুতের তারের ব্যবসাটা কি, পল্লী বিদ্যুতের তার যে চুরি হইতো, এই চোরাই তারটা এরা কিনে আবার বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের ডেকচি পাতি কড়াই বিক্রি করে, তাদের কাছে এরা বিক্রি করত। বিগত 17 বছর ধরে এই কাজ করছে। কিন্তু সোহাগ এই 5 আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভোল পাল্টায়া এদিকে আসছে। এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়াই গেছে। ওই তখন ব্যবসায়িক একটা বিভেদ তৈরি হয়েছে দুইজনের মধ্যে, এবং এরা আগে থেকেই পূর্ব পরিচিত। উভয় পক্ষই কিন্তু একে অপরকে চিনে, একে অপরকে জানে, এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন্দল থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। জুলাই স্মরণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা স্টেডিয়ামে এই অনুষ্ঠানে জুলাইয়ের গান, জুলাইয়ের চিত্র প্রদর্শনী সহ ড্রোন শো এর আয়োজন করা হয়। বুধবার বিকেল 5টা থেকে শুরু হয় অনুষ্ঠান। এতে জুলাইয়ের স্মৃতি বিজড়িত ঘটনা নিয়ে 3টি তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। তুলে ধরা হয় জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতিকথা। তৎকালীন সরকারের হিংস্রতাও তুলে ধরা হয় এই প্রদর্শনীতে। এ সময় সঙ্গীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পীরা। পরে ড্রোন শো এর মাধ্যমে দর্শকদের সামনে অভ্যুত্থানের নানান চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ আরও অনেকে। সারা দেশে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিনটি উপলক্ষে শোক র্যালি, আলোচনা সভা, আলোকচিত্র সহ বিভিন্ন আয়োজন রয়েছে। সকালে দিনটি উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। এ সময় র্যালিতে অংশ নেয় শিক্ষক শিক্ষার্থীরা। র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে গোল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিচারণ করেন। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। পরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রদর্শন করা হয় আলোকচিত্র। এদিকে বরিশাল নগরের বিএম কলেজে আয়োজন করা হয় আলোচনা সভা ও জুলাইয়ের স্মৃতিচারণ অনুষ্ঠান। জুলাই আন্দোলনের প্রথম শহীদ, যার আত্মত্যাগে আন্দোলন বেগবান হয় সারা দেশ, ধাবিত হয় গণ অভ্যুত্থানের দিকে। সেই আবু সাইদকে স্মরণে রংপুরে দিনভর নানা কর্মসূচি পালিত হয়। বুধবার সকাল 8টার দিকে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর, প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সাইদের স্বজনরা তার হত্যার বিচার কাজ দ্রুত সম্পন্নের দাবি জানান। সকাল 9:30টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে শোক র্যালি অনুষ্ঠিত হয়। পরে আবু সাইদ তোরণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাইদের গুলিবিদ্ধ হওয়ার স্থানে স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন শহীদ পরিবারের সদস্য, অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসারে অবস্থিত স্কুল অব এয়ার ট্রাফিক সার্ভিসেসের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ডিজিটাল সিমুলেটর উদ্বোধন করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার পথে অনন্য অর্জন হিসেবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রশংসা করেন এবং নবনির্মিত সিমুলেটরের বিভিন্ন বৈশিষ্ট্য ও সক্ষমতা সম্পর্কে অবহিতপূর্বক সিমুলেটরের লাইভ ডেমনস্ট্রেশন পর্যবেক্ষণ করেন। এই ডিজিটাল সিমুলেটরটি দেশীয় প্রযুক্তির বিকাশ, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং কার্যক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
দ্রুজ অধ্যুষিত সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদায় আক্রমণের মধ্যেই এবার রাজধানী দামেস্কেও হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার দামেস্কে অবস্থিত সেনাবাহিনীর সদর দপ্তরে বোমা হামলা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্টের প্রাসাদের কাছে বিমান হামলার দাবি করছে ইসরায়েল। এতে দামেস্কে বেশ কয়েকজন হতাহতের শিকার হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সিরিয়ার সরকারি বাহিনীকে দেশের দক্ষিণ থেকে না সরালে আক্রমণের মাত্রা বাড়ানোর হুমকি দেওয়ার কিছুক্ষণ পরেই দামেস্কে হামলা চালালো ইসরায়েল। সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদার দ্রুজ জনগোষ্ঠীর সঙ্গে সিরীয় বাহিনীর সহিংস উত্তেজনা বেড়েছে, যেখানে দ্রুজ জনগোষ্ঠীর সমর্থনে সিরীয় বাহিনীর বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরায়েল। গত কয়েকদিনের সাম্প্রদায়িক সংঘাতে দ্রুজ অধ্যুষিত সুয়েদায় প্রাণহানি বেড়ে 248 জনে দাঁড়িয়েছে। ইরান আলোচনা করতে না চাইলেও যুক্তরাষ্ট্রের কোনো তাড়া নেই। পিটসবার্গ থেকে ওয়াশিংটন ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য স্থাপনাগুলো ব্যবহার অনুপযোগী। পরমাণু বোমা তৈরির জন্য দেশটিকে নতুন কেন্দ্র তৈরি করতে হবে। তাই আলোচনায় বসা ছাড়া ইরানের কাছে কোনো পথ খোলা নেই। They want to talk. I'm in no rush to talk. They would like to talk. I'm in no rush to talk because we obliterated their site. They'd have to start all over. In fact, it's obliterated to the point that it's not usable anymore. They'd have to pick a different mountain. রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কের মুখোমুখি হতে পারে চীন, ভারত ও ব্রাজিল। মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠক শেষে সতর্ক বার্তা দেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। জানান, ইউক্রেনের শান্তি আলোচনা নিয়ে গুরুত্ব সহকারে কাজ করতে হবে রাশিয়াকে। বিষয়টি বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে চীন, ভারত ও ব্রাজিলের ভূমিকা রাখা উচিত। অন্যথায় যুক্তরাষ্ট্রের শুল্কারোপের মাশুল গুনতে হবে। এর আগে রাশিয়াকে চুক্তিতে সম্মত হতে 50 দিনের আলটিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। এতে ব্যর্থ হলে 100% শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। If you are the president of China or the prime minister of India or the president of Brazil, and you are still trading with the Russians and getting the oil and the gas in, and you sometimes even resell it for a higher price, know that if this guy in Moscow doesn't get serious about peace talks, I will slam secondary sanctions on you of 100%. দাবানলের ধোঁয়ায় তীব্র বায়ু দূষণের কবলে কানাডার বিভিন্ন অঞ্চল। ধোঁয়া পৌঁছেছে প্রতিবেশী যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলেও। অটোয়ার পরিস্থিতি বুঝতে জরুরি সেবা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। পুড়ছে মানিটোবা, সাসকাচুয়ান, ওন্টারিওর বড় অংশে সতর্কতা জারি করেছে এনভায়রনমেন্ট কানাডা। কয়েক হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। আগুন নেভাতে কানাডাকে সাহায্য করছে মেক্সিকান ফায়ার ফাইটাররা। বায়ুমান সূচকে সোমবার টরেন্টো ছিল বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকার শীর্ষে। যুক্তরাষ্ট্রের শিকাগোতেও একই সতর্কতা জারি করা হয় মঙ্গলবার সন্ধ্যায়। দেশটির উটা, ওরিগন, কলোরাডো, অ্যারিজোনা অঙ্গরাজ্যেও দাবানলে পুড়ে ছাই হয়েছে প্রায় 1 লাখ একর এলাকা। তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। প্রথম ভাগের এই দলের অংশ হয়ে ঢাকায় পা রেখেছেন অধিনায়ক সালমান আলী আঘা সহ বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক সালমান সহ প্রথম বহরে ঢাকায় এসেছেন মোট 14 জন খেলোয়াড় ও কোচ। সকাল 8টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমান অবতরণ করে। বিকেলের মধ্যে দলের বাকি সদস্যরা ঢাকায় পা রাখবেন বলে আশা করা হচ্ছে। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে বরণ করার আনুষ্ঠানিকতা শেষে 14 জনের পাকিস্তান দলকে নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। আগামী 20 তারিখ থেকে শুরু হবে বাংলাদেশ বনাম পাকিস্তানের 3 ম্যাচের এই সিরিজ। সিরিজের বাকি 2 ম্যাচ 22 এবং 24 জুলাই তারিখে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা 6:30 থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় রকমের ভরাডুবির পর দেশের সাবেক কিংবদন্তিদের নিয়ে
বিশেষ বৈঠক ডেকেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলের বর্তমান খেলোয়াড়দের পারফরমেন্স মূল্যায়ন করতেই এমন বৈঠক। অস্ট্রেলিয়ার বিপক্ষে কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে মোটে 27 রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরেই ডাকা হয় বিশেষ এই বৈঠক। সেখানে আমন্ত্রিত ছিলেন সাবেক 3 অধিনায়ক ব্রায়ান লারা, স্যার ক্লাইভ লয়েড এবং স্যার ভিভ রিচার্ড। এছাড়া এই বৈঠকে উপস্থিত ছিলেন শিবনারায়ণ চন্দ্র পল, হেইন্স এবং ইয়ান ব্রাডসের মতো সাবেকরাও। উইন্ডিজ ক্রিকেটের প্রধান কিশোর শ্যালো এই বিশেষ বৈঠকের আয়োজন করেন। মূলত দেশের ক্রিকেটের বিপর্যস্ত অবস্থার অবসান ঘটাতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।